আসসালামু আলাইকুম। আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে। তাই আজকে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণী এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পরীক্ষার্থীদের জন্য, এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি করছি। আজকের ভিডিওতে আমরা দেখব পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে পড়ন্ত বস্তুর সূত্রগুলো কিভাবে আমরা পাচ্ছি এবং পড়ন্ত বস্তুর সূত্রগুলো আমরা কিভাবে বের করতে পারি। তাহলে চলো আমরা সরাসরি দেখে নিই আজকের এই পাঠ শেষে আমরা কি কি শিখবো। এই পাঠ শেষে আপনি মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি সম্পর্কিত সূত্রগুলো বর্ণনা করতে পারবে এবং মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো নির্ণয় করতে পারবে। তাহলে এই এই চ্যাপ্টারটা এটা আছে আমাদের বইতে। বইতে আমাদের বইতে 48 পৃষ্ঠায় আছে। যারা সাধারণ ধারায় আছে তাদের বইয়ের 48 পৃষ্ঠার 2.8 নাম্বার আর পাঠ, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তাদের জন্য 36 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় 36 পৃষ্ঠায় 2.4.2 পরন্ত বস্তুর সূত্রসমূহ এখানে দেওয়া আছে। তাহলে আমরা আর পরন্ত বস্তুর 3টি সূত্র। প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। এটা হচ্ছে একটা এরকম যদি একটা বস্তু রাখি আমরা, তাহলে সেই বস্তুটা হচ্ছে যে উপর থেকে যখন পড়বে তখন সেটা একটা বস্তু, যদি আমি এইখানে এই অবস্থা থেকে এক বস্তু আমরা ছেড়ে দিই, বস্তুটা সরাসরি নিচের দিকে পড়বে। তাহলে এই বস্তুটা যদি একটা ভর থাকে, মনে করো 5 কেজি, তাহলে এখানে যদি আরেকটা আমি ছোট ভর বা পালক বা খুবই কাগজের টুকরা দেই, তাহলে সেটাও একই সময়ে পড়বে। এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র। পরন্ত বস্তুর প্রথম সূত্র কেন একই সময় পড়বে, তবে কন্ডিশন একটা থাকতে হবে। কন্ডিশনটা হচ্ছে কি, এই টোটাল যে অবস্থাটা সেটা যে একটা ভ্যাকিউম থাকতে হবে আমাদেরকে। সেটা যদি আমরা একটা ভ্যাকিউম করি, এরকম একটা ভ্যাকিউম থাকবে। এই ভ্যাকিউমটা এই ভ্যাকুয়ামটা একদম জায়গাটা খুবই এই যে পুরো অংশটা ভ্যাকিউম থাকে, এই জন্য আর কি যে বস্তুটা পড়তে কোনো সমস্যা হয় না। একই রকম কোনো ধরনের বায়ু শূন্য অবস্থায় থাকে থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু, এই শব্দটা এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, মুক্তভাবে পড়ন্ত বস্তু। এই জন্য মুক্তভাবে পড়ন্ত বস্তু মানে তার মধ্যে কোনো বাধা থাকে না। মুক্তভাবে যে কোনো পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পরিমাণ পথ অতিক্রম করে। এরপর আমরা মানে দ্বিতীয় যে সূত্রটি আছে সেখানে চলে যাই। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ তার ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময় এখান থেকে বস্তুটা যে পড়তেছে, এই এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত যতটুকু বেগ প্রাপ্ত হয়, সর্বশেষ বিন্দুতে এসে যতটুকু বেগ প্রাপ্ত হয়, এটা পড়তে যত সময় লাগে সে মানে দ্বিতীয় সূত্র হচ্ছে পড়তে যত সময় লাগে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে পাই ভি সমানুপাতিক টি। মানে টি যতটুকু বাড়বে বস্তুর বেগও তত, মানে সময় যতটুকু বাড়তে থাকবে বস্তুর বেগও ততটুকু বাড়বে। এবার তৃতীয় যে পয়েন্টটা আছে, সেই তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় বা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তৃতীয় সূত্রটা হচ্ছে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তা সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে এইচ। এই এইচ দূরত্ব সেটা কিসের সমানুপাতিক? টি স্কোয়ার। বস্তুর কর্তৃক যে সময়টা লাগে বস্তুটা উপর থেকে পড়তে, যে সময়টা লাগে সেই সময়ের বর্গের, এটা হচ্ছে আবার তৃতীয় সূত্র। তাহলে এই যে আমরা প্রথমে বলছি মুক্তভাবে পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তু উপর থেকে পড়তেও পারে এবং ফ্রি ফল, এবং এটাকে বলে একদম মুক্তভাবে কোনো কিছু, একটা কলম যখন আমি ছেড়ে দিই তাহলে সেটা পড়ে। এবং এখানে কিন্তু একটা জিনিস, একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বস্তুর পড়ে যখন, তখন সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণেই পড়ে অভিকর্ষ বলের কারণে, তাই এইখানে জি একটা বিষয়। এখন আমরা আসি যে গতির সমীকরণগুলো কিভাবে লিখতে পারবো। এই গতির সমীকরণগুলো অনেকটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ, যে গতির সমীকরণগুলো আমরা কি কি জানি সেটা আগে দেখি। গতির সমীকরণগুলো, আমরা গতির সমীকরণ হচ্ছে প্রথম সমীকরণ, গতির সমীকরণ
প্রথমটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এখন এখানে যে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ ভি, আদি বেগ ইউ, এবং যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ তো ভি থাকবেই, কিন্তু আদি বেগটা কি হয় সবসময়, যেহেতু স্থির অবস্থান থেকে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমার ইউ সমান হলো সবসময় 0। আর এখানে এ যে ত্বরণ, এই ত্বরণটা এ সেটা কনভার্ট হয়ে যাচ্ছে অভিকর্ষ ত্বরণ জিতে। তাহলে এখন প্রথম সমীকরণটা পাওয়া যায় ভি সমান 0 প্লাস জিটি। কারণ কি, এ এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এর মানটা চেঞ্জ হয়ে গেলে এর মানটা কিসে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে জিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য এর মানে হচ্ছে জিটি। এটা হচ্ছে প্রথম সমীকরণ, পেয়ে গেলাম আমরা। পরের লাইনটা হচ্ছে ভি সমান জি, এটা প্রথম সমীকরণ পেয়ে গেছি। এবার দ্বিতীয় সমীকরণ আমরা যদি যাই, দ্বিতীয় সমীকরণটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে প্রথম সমীকরণ। প্রথম সমীকরণটা আমরা পেয়েছি, প্রথম সমীকরণটা পেয়েছি। এখন এই জি যেহেতু সমানুপাতিক ধ্রুবক, সমান অনুপাতিক ধ্রুবক একটা কনস্ট্যান্ট, তাহলে এই জন্য আমরা ভি সমানুপাতিক টি লিখতে পারি। তাহলে এখান থেকে গতির সমীকরণ থেকে আমরা পরন্ত বস্তুর সমীকরণ পেয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় যে আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে যে গতির একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ আমি তো জানি 0 গুণ টি, এর মান হচ্ছে জি, টি এর মান তো টি রয়ে গেছে। এখন এস মানে অতিক্রান্ত দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্বটা সে অতিক্রম করতেছে, এটাকে আমরা হাইট দিয়ে করি। যখন আমরা এক মাত্রায় থাকে তখন সেটা আমরা সরণকে এস দিয়ে প্রকাশ করি, উচ্চতার ক্ষেত্রে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। সেটা হচ্ছে এইচ, এটা হচ্ছে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার এইচ। এইচ সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ নির্ণয়ের সূত্র। তাহলে এটা পাওয়া গেল। আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে যে ওই ভি সমানুপাতিক, যখন উচ্চতায় সময় দেওয়া থাকবে না তখন সেটা আমরা বের করতে পারি। তখন সেটা হচ্ছে যে আমাদের আরেকটা গতির সমীকরণ আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। সূত্রটা হচ্ছে 2as। তাহলে এখানে আমার ইউ তো 0 এবং এ এবং এ সমান তো জি, এটা আমরা ধরে জানি যেহেতু পরন্ত বস্তু ক্ষেত্রে। তাহলে এই সূত্রটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি, ভি স্কোয়ার সমান 0 প্লাস 2gh। তাহলে ভি স্কোয়ার সমান 2gh। তাহলে এটা উচ্চতা দেওয়া থাকলে সেখান থেকে আমার শেষ বেগও বের করা যায়। তাহলে এইটা হচ্ছে আমার গতির তিনটি সমীকরণ। এই গতির তিনটি সমীকরণের মাধ্যমে আমরা পরন্ত বস্তুর গতির তিনটি সমীকরণ থেকে পরন্ত বস্তুর তিনটি সমীকরণ আমরা বের করতে পারি। পরন্ত বস্তু সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই বইতে, সেই অঙ্কগুলো এভাবে কিন্তু সুন্দর করে সমাধান করে দেওয়া আছে, যে বইয়ের মধ্যে দেওয়াই আছে, যে বইয়ের 49 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে যে আমরা ত্বরণের জায়গায় কোথায় কি ব্যবহার করব, ত্বরণের ক্ষেত্রে এর ক্ষেত্রে জি লিখবো, এটাই হচ্ছে পার্থক্য, এবং এস এর জায়গায় এইচ, আর বাকি সব কিন্তু মোটামুটি ঠিক আছে। গ্যালিলিও এই সূত্রগুলো ছাড়া এইগুলো বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, যে এই যে আদি বেগ ইউ 0 হলে বেগ ভিটি এর সমানুপাতিক, এটা আমরা পেয়েছি সূত্র থেকে। এবং তৃতীয় সূত্রটিও আমরা পেয়েছি এইচ এর সূত্রতে, আর কিছুই নেই, টি স্কোয়ারের সমানুপাতিক আমরা গতির সূত্র থেকে বের করে দেখিয়েছি। এবার আমাদের বইতে যে একটা অঙ্ক আছে, 49 পৃষ্ঠার নিচের দিকে, একটি ভালো পেস বলার 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে এখন এই যে আমরা কিলোমিটার পার আওয়ারকে আমরা কিন্তু ভেঙে নিয়েছি। কিলোমিটার মানে এইখানে 1000 মিটার, এবং আওয়ারকে গুণ করলে পাবো 3600 সেকেন্ড পাওয়া যায়, এটা কিন্তু 3600 সেকেন্ড।
ভাগ করলে 41.67 মিটার পার সেকেন্ড। দেখো এখানে কিন্তু একটা মিটারের মাঝখানে গ্যাপ দেওয়া হয়েছে, প্রথম অধ্যায়ে কিন্তু আমরা এই গ্যাপটা পড়েছিলাম, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এখানে কোন সূত্রটা আমাকে বের করতে বলছে, সর্বোচ্চ কত উপরে ওঠে, তাহলে আমার এই সূত্রটা বের করতে হবে। কারণ এটা বলটা ছোড়া হয়েছে, ছোড়া হলে এরকম করে যদি ছোড়া হয় তাহলে সেটা অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যায়। অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে গেলে সেটা হচ্ছে জি এর মান হয়ে যাচ্ছে মাইনাস জি। তখন আমরা যে সূত্রটা লিখছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই জি যদি মাইনাস জি হয় তখন সূত্রটা এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এরপর বি এর মান তো সর্বোচ্চ বিন্দুতে কেন ভি জিরো, কারণ হচ্ছে সে বলটা ছুড়ে দিয়েছে, এখান থেকে ছুড়ে দিলে এখানে তো আদিবেগ ইউ সমান আদিবেগ থাকে, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর সে যখন নামে তখন তো সেখানে হচ্ছে ভি শেষ বেগ জিরো হয়ে যায়। এই জন্য ভি সমান জিরো, আদিবেগ দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এইচ এর সূত্রটা বের করতে পারি। এইভাবে একটা অঙ্ক দেওয়া হয়েছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। আশা করি তোমরা শিক্ষার্থীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং যারা আছে সকলেই পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র এবং সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক করা যায়, গণিতের সমাধানগুলো করা যায়, সেই সমাধানগুলো বের করা যাবে। এখানে যদি সৃজনশীলে আরেকটা অংশ দেওয়া থাকতো যে এটা কত সময় লাগে, কত উপরে উঠবে, কত সময় লাগে, এই যে তাহলে এটা হচ্ছে একটা কথা। আবার তার কত সময় ভূপৃষ্ঠে মানে উপরে বিচরণ করবে, আবার হচ্ছে প্রশ্ন থাকতে পারে কত সময় বিচরণ করে, বিচরণ করে। তাহলে এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যে এই এই প্রশ্নগুলো কিভাবে উত্তর দিতে হয়। আশা করি সকলে এই বিষয়গুলো, এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 35 পৃষ্ঠায় আছে, 35-36 পৃষ্ঠা অঙ্কগুলো আছে। আমি পরন্ত বস্তুর গতির সমীকরণ এটাও দেখিয়ে দিয়েছি। আশা করি সবাই এভাবে গতির চ্যাপ্টারে পরন্ত বস্তুর সূত্রসমূহ থেকে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তোমরা সবাই ভালোভাবে পড়ালেখা করো, পরীক্ষা দাও, সুন্দরভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও, এই শুভকামনা রেখে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।